অবাঞ্ছিত ঘোষণা। মতিউর রহমান রিন্টু ও মিসেস মতিউর রহমান রিন্টু ময়না অবাঞ্ছিত ঘোষিত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রিন্টু ও মিসেস মতিউর রহমান রিন্টু ময়নাকে অবাঞ্ছিত ঘোষণা করে পুলিশ, এসবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন। নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সে সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না। এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন, কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হলো এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকায়ও প্রকাশ করা হলো। 10 টাকায় শেখ মুজিবের ছবি। এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়ার পিএস ডাক্তার পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে 10 টাকায় শেখ মুজিবের ছবির লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান। নতুন এই 10 টাকার লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তা ছেপে নতুন 10 টাকার নোট হিসাবে বাজারে ছাড়া হবে। এই 10 টাকার খসড়া লেআউট ডিজাইনের উপরে ছিল আল্লাহর ঘর মসজিদের ছবি এবং পিছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেআউট ডিজাইনের খসড়াটি দেখে অর্থমন্ত্রীর পিএস ডাক্তার পারভেজকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, এ কি, জাতির পিতার ছবি পিছনে কেন? অর্থমন্ত্রীর পিএস ডাক্তার পারভেজ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, বাজারে চালু বর্তমান 10 টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে। ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবিটা ঠিক রেখে পিছনে জাতির পিতার ছবি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত কণ্ঠে বললেন, ওসব মসজিদ টসজিদ বুঝি না। জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন 10 টাকার নোট ছেপে বাজারে ছাড়বেন। আমার বাবা যে জাতির পিতা এটা শয়তানের জাতকে গিলাতে হবে। এরপর অন্য একদিন ডক্টর পারভেজ শেখ মুজিবের ছবি উপরে এবং মসজিদের ছবি পিছনে দিয়ে করা লেআউট ডিজাইন নিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিক অনুমোদন করে দেন। বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্বলিত যে নতুন 10 টাকার নোট রয়েছে এটা সেই নোট। পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, শুধু লাশ চাই, মানুষের লাশ চাই। 1990 সালে সামরিক স্বৈরাচার নিপাত করে গণতন্ত্র মুক্তি করতে দেশের বহু লোককে জীবন দিতে হয়েছে। শহীদ নূর হোসেনের রক্তে ভেজা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে রাজধানী ঢাকাসহ এদেশের অনেক তাজা প্রাণ নিহত হয়েছে। কিন্তু 1990 সালে এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালিত 1991 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের পতন আন্দোলনে রাজধানী ঢাকা শহরে পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে একজন লোকও নিহত হয় নাই। যদিও 1991 সালের পর খালেদা জিয়া সরকার পতনের লক্ষ্যে নানান ইস্যুতে শুরু হওয়া শেখ হাসিনার আন্দোলনে ঢাকা শহরে মোট 103 জন লোক গুলিতে নিহত হয়েছে। তথাপিও এই নিহত হওয়া 103 জন লোকের মধ্যে একজন লোকও পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে নিহত হয়নি। 1991 সালের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে ওঠেন। কখনো ব্যাট প্রত্যাহারের আন্দোলন, কখনো সচিবালয় ঘেরাও, কখনো সংসদ ভবন ঘেরাও, কখনো নির্বাচন কমিশন ঘেরাও, কখনো বাজেট বাতিলের দাবি, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও ইত্যাদি নানা ইস্যুতে 1992 সাল থেকে শুরু হওয়া এবং 1996 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করা শেখ হাসিনার সকল আন্দোলন, সংগ্রাম ও হরতালের প্রায় প্রতিটি কর্মসূচিতে 2 জন, 3 জন, 4 জন করে মানুষ গুলিতে নিহত হয়েছে। এই নিহত হওয়া মানুষেরা কেউই পুলিশ, বিডিআর বা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়নি। আবার এই নিহত হওয়া 103 জনের সকলেই নাম গোত্রহীন, পরিচয়হীন, অজ্ঞাতনামা ব্যক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিচালিত খালেদা জিয়া সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগের পরিচয় বহনকারী একজন কর্মীও নিহত হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিহত হওয়া ব্যক্তিদের তার দল আওয়ামী লীগের কর্মী বলে দাবি করলেও নিহতদের নাম, পরিচয় খুঁজে পাননি এবং বেগম খালেদা জিয়া সরকার বলেছেন নিহতরা
নিরীহ পথচারী। আন্দোলনের সময় গুলিতে নিহত হতভাগা ব্যক্তিরা নিরীহ পথচারী, না রাজনৈতিক কর্মী, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো গুলিতে নিহত ব্যক্তিরা পুলিশের গুলিতে নিহত হলো না, বিডিআর এর গুলিতে নিহত হলো না সেনাবাহিনীর গুলিতে। তবে কাদের গুলিতে 1992 সাল থেকে 1996 সাল পর্যন্ত কেবল ঢাকা শহরেই 103 জন মানুষ নিহত হলো, হোক না নিহতরা অজ্ঞাত পরিচয়ের, তবুও নিহত হতভাগারা তো এদেশেরই মানুষ ছিল। কারা তাদের নির্বিচারে গুলি করে হত্যা করলো? হত্যাকারীরা কারা? কি তাদের পরিচয়? কারা হত্যাকারীদের মানুষ খুন করার জন্য মদত দিল? কারা হত্যার আয়োজন করলো? কার স্বার্থে এতগুলো মানুষ খুন করা হলো? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষায় নিহতরা পুলিশের গুলিতে নিহত না হলেও খালেদা জিয়ার বিএনপির সন্ত্রাসীরা নিহতদের গুলি করে খুন করেছে। প্রতিটি আন্দোলন, হরতাল, ঘেরাও ও কর্মসূচিতে এভাবে নিরীহ পথচারী মানুষ শেখ হাসিনার ভাষায় বিএনপির সন্ত্রাসীদের গুলিতে নিহত হতে লাগলো। যে কোনো ধরনের কর্মসূচির নির্দিষ্ট দিনের 2 দিন আগে ঢাকা শহরের সকল পেশাদার খুনিদের কাছে মানুষ খুন করার জন্য অগ্রিম টাকা পৌঁছে দেওয়া হতো। পেশাদার খুনিদের বলা হতো, আমাদের আগামী কর্মসূচির নির্দিষ্ট দিনে লাশ চাই, মানুষের লাশ, হোক সে যে কোনো মানুষের লাশ। এই দেওয়া হলো অগ্রিম টাকা। বাকি টাকা লাশ দেওয়ার পর কর্মসূচির নির্দিষ্ট দিনে কর্মসূচির সফলতার দিকে নজর দেওয়া হতো না। গভীর উত্তেজনার সাথে তাকিয়ে থাকা হতো মানুষের লাশ পড়ার সংবাদের দিকে। মানুষের লাশ পড়ার নিশ্চিত সংবাদ না আসা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পানাহার সম্পূর্ণ বন্ধ থাকত। যতক্ষণ পর্যন্ত মানুষ খুন হওয়া চূড়ান্ত খবর না আসতো, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র চা আর সেই সাথে ফেন্সিডিল ছাড়া অন্য কোনো কিছু খেতেন না। শুধু ছটফট করতেন আর এখনও লাশ পড়ল না, এখনও লাশ পড়ল না, এরপর আমি কি কর্মসূচি দিব, এখনও লাশ পড়ল না বলে উন্মাদিনী পাগলির ন্যায় প্রলাশ করতে থাকতেন এবং 29 নম্বর মিন্টু রুটের দোতলা নিচতলা পায়চারি করতে থাকতেন। যে মুহূর্তে মানুষ খুন হওয়ার সংবাদ বা লাশের সংবাদ নিয়ে আসা হতো, বঙ্গবন্ধু কন্যা স্বস্তিতে বিছানায় গা এলিয়ে দিয়ে বলতেন, আমার ক্ষুধা লেগেছে, খাবার লাগাও। 1-1.5 ঘন্টা স্বস্তি ও সুখের নিদ্রা শেষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে লাশ দেখতে চলে যেতেন। হাসপাতালের মর্গে লাশ দেখে চোখে রুমাল চেপে ধরতেন, ফটো সাংবাদিকরা ছবি তুলত। লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অশ্রু সংবরণ করতে পারলেন না। এই ক্যাপশন দিয়ে সেই ছবি পত্রিকায় ছাপা হতো। সচিবালয় ঘেরাওয়ের এক কর্মসূচির দিনে দুপুর গড়িয়ে 2টা বেজে গেল, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ এলো না। এদিক সেদিক কত লোক পাঠালেন, কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ নেই। বঙ্গবন্ধু কন্যা তীব্র উত্তেজনায় প্রায় উন্মাদ হয়ে প্রলাশ করতে লাগলেন। সকাল 10টায় সচিবালয় ঘেরাও করার কথা, এখন পর্যন্ত একটি লাশও পড়েনি, পুলিশ একটি টিয়ার গ্যাসও ছড়েনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বর্তমানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুধু জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে এনএসআই বিল্ডিচয়ের সামনে বিশাল কড়ই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন আর পুলিশ অফিসারদের সাথে গল্প করছেন। এদিকে বিজয়নগরে শেখ হাসিনা ও শেখ রেহানার চাইনিজ রেস্টুরেন্ট সোল গার্ডেন এর সামনে বসে কর্ণ স্যুপ খাচ্ছেন কেন্দ্রীয় নেত্রী, বর্তমান খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরী। 29 নম্বর মিন্টু রোডের সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে সংবাদ এলো, লাশ ফেলার মতো ন্যূনতম কোনো ক্ষেত্রও তৈরি হচ্ছে না, আর তাই লাশ ফেলা যাচ্ছে না। অর্থাৎ খুনিদের মানুষ খুন করতে যে গোলযোগপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হয়, তার নিম্নতম পরিবেশও সৃষ্টি হচ্ছে না। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের আজকের সচিবালয় ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়েছে। কোনো রকম গোলমাল হচ্ছে না, সবকিছু শান্ত ও স্বাভাবিক রয়েছে, ফলে খুনিরা মানুষ খুন করার সুযোগ পাচ্ছে না। একথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, যাও দ্রুত তোফায়েল ভাইয়ের কাছে যাও, মতিয়া চৌধুরীর কাছে যাও, গিয়ে আমার কথা বলো, সামান্য একটা কিছু করতে বলো। আজ যদি কিছু না হয় তাহলে আগামী দিনে কর্মসূচি দেওয়ার কোনো পুঁজি থাকবে না। যাও তাড়াতাড়ি গিয়ে বলো সামান্য গোলযোগ সৃষ্টি করতে। ছুটে যাওয়া হলো, গিয়ে তোফায়েল আহমেদকে বলা হলো, তোফায়েল ভাই, নেত্রী সামান্য গোলযোগ সৃষ্টি করতে বলেছেন। শুনেই ভয়ানক রেগে গিয়ে তোফায়েল আহমেদ বললেন, যাও এখান থেকে যাও, চলে যাও, সরে যাও।
আমি ওই সবে বিশ্বাস করি না। আমি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আমি ওই সবে বিশ্বাস করি না। আর একবারও তুমি আমাকে ওই সব বলবে না। তুমি যাও, এখান থেকে চলে যাও। এই কথা বলে তোফায়েল আহমেদ তাড়িয়ে দিল। এরপর আসা হলো মতিয়া চৌধুরীর কাছে। মতিয়া চৌধুরী সব শুনে প্রথমে চড়া গলায় বলল, আমি এইগুলো পারবো না। সঙ্গে সঙ্গে চুপ করেন বলে মতিয়া চৌধুরীকে একটা ধমক দিতে মতিয়া চৌধুরী ভেজা বিড়ালের মতো চোখ মেরে গিয়ে বলল, দেখো আমি মহিলা মানুষ, আমি কি করতে পারি, তুমি বসো বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, স্যুপ খাও, স্যুপ খাও, এইদিকে একটা স্যুপ দেন। এই কথা বলে তিনি সোং গার্ডেনের বয়কে ইশারা করলেন। 29 নম্বর মিন্টু রোডে গিয়ে পরিস্থিতি বলা হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নগদ 1 লক্ষ টাকা দিয়ে বললেন, আমি লাশ চাই, যে করে হোক আমি লাশ চাই। বেলা তখন 3টা। কাপ্তান বাজারের উত্তর পাশে গুলিস্তান বাসস্ট্যান্ডের কাছে মানুষ খুনের জন্য খুনিরা অপেক্ষা করতে লাগলো। ঢাকার বাইরে থেকে একটা বাস এসে ফিরল। কত মায়ের সন্তান, কত বোনের স্বামী, কত সন্তানের পিতা বাস থেকে নামতে শুরু করলো। বাস থেকে নাম না জানা নিরীহ 20-30 জন যাত্রীর সামান্য ভিড়। খনিদের দেশে তৈরি পাইপ গান গর্জে উঠল। পাইপ গানের এক ঝাঁক গুলি নাম না জানা নিরীহ যাত্রীদের বিদ্ধ করল। 14-15 জন যাত্রী পিচ ঢালা রাজপথে লুটিয়ে পড়ল। 29 নম্বর মিন্টু রুটে শকুনের মতো অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে তিনি পুলকিত হয়ে বললেন, মরছে তো, যেভাবে গুলি করা হয়েছে তাতে না মরে বাঁচার কথা না। যাও মেডিকেল হাসপাতালে যাও, দেখো কয়টা লাশ পড়েছে, দেখে আমাকে খবর দাও, এই ক্ষুধা লাগছে, খাবার দাও। হাসপাতাল থেকে ফিরে এসে বলা হলো 3টা লাশ পড়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে মেডিকেল হাসপাতালের মর্গে গিয়ে গুলিতে নিহতদের লাশ দেখে চোখে রুমাল দিলেন, ফটো সাংবাদিকদেরকে ছবি তুলতে বললেন, আর পত্রিকায় সেই ছবি ছাপা হলো। নেতা ও উপদেষ্টাদের সাথে সম্পর্ক। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের চাকর তুল্যও মনে করেন না। তার কাছে তার বাসার একটা চাকরের যে মূল্য আছে, যে কদর আছে, যে মর্যাদা আছে, আওয়ামী লীগের নেতাদের তাও নেই। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে প্রকাশ্যেই বলতেন, এরা সব তো ধান্দাবাজি আর চাঁদাবাজির জন্য আমার সাথে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যিনি স্বয়ং শেখ হাসিনা এবং তার চাকর বাকর দ্বারা একবার না একবার অপমান অপদস্থ হননি। অবশ্য এক্ষেত্রে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ডাক ও তার মন্ত্রী মোহাম্মদ নাসিম ব্যতিক্রম। এই দুই আওয়ামী লীগ নেতা বরাবরই শেখ হাসিনার সাথে একটা দূরত্ব বজায় রেখে চলতেন। হয়তো অপমান অপদস্থ হওয়ার ভয়েই কৌশলগত কারণেই দূরত্ব বজায় রেখে চলতেন। তোফায়েল আহমেদ সম্পর্কে কথিত আছে যে তিনি আওয়ামী লীগে মার্কিন যুক্তরাষ্ট্রের লবিং অর্থাৎ প্রতিনিধিত্ব করতেন। আর এই কারণেই শেখ হাসিনা তোফায়েল আহমেদকে পার্থপক্ষে ঘাটাতে সাহস পেতেন না। তোফায়েল আহমেদও দলের রাজনৈতিক কলাকৌশল ইত্যাদির ব্যাপারে শেখ হাসিনার প্রতিপক্ষ কখনোই হতেন না। শেখ হাসিনা যা বলতেন, যা করতেন, তোফায়েল আহমেদ কখনোই তার বাদ সাধতেন না বা বিরোধিতা না করে নীরব চুপ থাকতেন। এমনকি রাজনীতিতে শেখ হাসিনা যে অস্ত্র, বোমা, জ্বালাও পোড়াও, খুন খারাপির সৃষ্টি করেছিলেন এবং ঢালাওভাবে যে চাঁদাবাজি শুরু করেছিলেন, এর সবই তোফায়েল আহমেদ জানতেন, কিন্তু কখনোই সরাসরি জড়িত হতেন না। ধরি মাছ না ছুঁই পানি, এমন একটা ভাবে তোফায়েল আহমেদ থাকতেন। সমাবেশের মঞ্চ বসেই তোফায়েল আহমেদ গভীরভাবে শেখ হাসিনাকে বলতেন, নেত্রী, আপনার গোলান্দাজ বাহিনী ঠিক আছে তো? শেখ হাসিনা তোফায়েল আহমেদের প্রশ্ন শুনে খুবই পুলকিত হয়ে হাসতেন এবং গর্ব ও দম্ভের সাথে বলতেন, মিরপুরে 3000, নারায়ণগঞ্জে 5000, ফার্মগেটে 2000 ককটেল বোমা ও কাটা রাইফেল রেডি আছে। সারা দেশ একবারে তামা বানিয়ে দিব। তোফায়েল প্রশ্ন করেন, আর অ্যাকশন বাহিনী মানে মানুষ খুন করার জন্য পেশাদার খুনি। শেখ হাসিনা বলে, সারা ঢাকা শহরেই অ্যাকশন বাহিনী তৈরি আছে, হুকুম দিয়েই লাশ পাওয়া যাবে, নতুন কর্মসূচি দিতে অসুবিধা হবে না। এসব শুনে তোফায়েল আহমেদ বলতেন, হ্যাঁ নেত্রী, সব ঠিকঠাক মতো দেখেন। শেখ হাসিনা সমাবেশ মিছিলে গেলেও দলীয় কার্যালয়ে তেমন একটা যেতেন না। ফলে বাধ্য হয়েই শেখ হাসিনার বাসায় শেখ হাসিনার সাথে দেখা করার জন্য যখন যে নেতাই এসেছেন, সে নেতাই হয় চাকর বাকর দ্বারা
না হয় শেখ হাসিনার পোষা আত্মীয় দ্বারা অপমানিত হয়ে ফেরত গিয়েছেন। এক পর্যায়ে নেতারা শেখ হাসিনার বাসায় আসায় ছেড়ে দিয়েছিল। যে দু একজন নেতা আসতো তারা মতিউর রহমান রিন্টু অথবা মিসেস মতিউর রহমান রিন্টুকে বিনয়ের সাথে অত্যন্ত ভদ্রভাবে বলতেন, একটু নেত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম, দেখা করা কি সম্ভব হবে? আপনি বসুন, দেখছি বলে মতিউর রহমান রিন্টু দোতলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আসত। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আত্মীয় স্বজন নিয়ে টেলিভিশনে ডিশ এন্ড ডিনারে অথবা ভিসিআরে হিন্দি সিনেমা দেখছেন, সিনেমার সাথে নাচছেন, গাইছেন, হাসি ঠাট্টা করছেন। সভা সমাবেশ মিছিলের কর্মসূচি না থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণত আত্মীয়দের নিয়ে হিন্দি সিনেমা দেখেই দিন কাটান। হিন্দি ছবির মধ্যে যে ছবিতে অসৎ রাজনৈতিক নেতা নেত্রীদের খুন খারাপি, ঘুষ, কালোবাজারি, হীনচরিত্র রয়েছে, বেছে বেছে সেই সকল হিন্দি সিনেমাগুলোই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদিন বসে দেখতেন এবং রপ্ত করতেন। শুধু দেখা এবং রপ্ত করার মাধ্যমেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সীমাবদ্ধ থাকতেন না। হিন্দি সিনেমার রাজনৈতিক নেতা নেত্রীর চরিত্রে সমাজে খুন খারাপি, ঘুষ সহ যত রকমের হল চরিত্র দেখানো হয়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তা রপ্ত করে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপর আবার তা অনুশীলন করেন। আওয়ামী লীগ সভানেত্রীর সাক্ষাৎকার প্রার্থী নেতাকে নিচে বসিয়ে রেখে মতিউর রহমান রিন্টু দোতলায় এসে যখন বলতো, আপনার কেন্দ্রীয় অমুক নেতা আপনার সাথে দেখা করতে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন হিন্দি ফিল্ম দেখছেন, যেই কেন্দ্রীয় নেতা দেখা করতে চান শুনলেন অমনি দূর দূর খেদাও খেদাও বলে উঠতেন। অতঃপর মতিউর রহমান রিন্টু নিচে এসে কেন্দ্রীয় নেতাকে বলতো, লিডার আপনি বাসায় আছেন না? নেত্রী দরজা বন্ধ করে রেখেছেন। কয়েকবার দরজায় টোকা দেওয়ার পরও কোনো সারা শব্দ পাওয়া গেল না। আপনি বাসায় আছেন না লিডার? নেত্রী দরজা খুললেই আপনাকে বাসায় ফোন করে দিব, ফোন করার পর আপনি চলে আসবেন। এভাবে কৌশল করে নেতাদের বিদায় করা হতো। নেতারাও বুঝতো যে নেত্রীর কাছে তাদের কোনো মূল্য নেই। নেতারাও বলতো, ঠিক আছে ঠিক আছে, নেত্রী উঠলেই আমাকে ফোন করে দিও, আমি বাসায় আছি। ফোন যে আর যাবে না এটাও নেতারা বুঝতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পোষ্য আত্মীয় থাকতে কেন নেতারা মতিউর রহমান রিন্টুর কাছে আসতো? কারণ অতীতের অভিজ্ঞতা থেকে নেতারা জানতেন পোষ্য আত্মীয়দের কাছে গেলে নির্ঘাত অপমান, অপদস্থ হওয়া ছাড়া অন্য কিছু হওয়া ভাগ্যে নেই। শুধু পোষ্য আত্মীয়রাই নয়, বেতনভুক্ত চাকর বাকরের কাছে গেলেও একই অবস্থা। তাই নেতারা মতিউর রহমান রিন্টুর কাছে আসতেন শুধু এই ভরসায় যে সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলেও অন্তত অপমান অপদস্থ হতে হবে না। নেতাদের এই অপমান অপদস্থ হওয়ার পিছনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানই সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বয়ং নিজে নেতাদের দূর দূর করতেন, অপমান অপদস্থ করতেন বলেই তার পোষ্য আত্মীয় ও চাকর বাকররাও তাই করতেন। মতিউর রহমান রিন্টু ও মিসেস মতিউর রহমান রিন্টু ছাড়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশপাশে একজন ভদ্রলোকও ছিল না। চরম অভদ্র এবং নিতান্তই ছোট লোকের সন্তান, ছোট লোক দ্বারা শেখ হাসিনা পরিবেষ্টিত থাকতেন এবং এখনও আছেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, অজস্র ছোট লোকের সন্তান, ছোট লোকদের অভদ্র ছোট লোকই আচার আচরণ সম্পর্কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানতেন না তা নয়, তিনি শেখ হাসিনা সবই জানতেন। শুধু জানতেনই না, জেনে শুনেই এদের অসভ্য অভদ্র ছোট লোকই আচার আচরণকে তিনি শেখ হাসিনা রীতিমতো প্রশ্রয় দিতেন। এরা ততই অসত্য, অভদ্র, ছোট লোক যে তারা কখনোই মানুষকে সালাম দিত না, বরং কেউ এদের সালাম দিলে এরা সালামও নিত না। আওয়ামী লীগের উপদেষ্টাদের ভাগ্যেও একই আচার আচরণ প্রযোজ্য ছিল। কোনো উপদেষ্টা কখনো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে দূর দূর আপত্রা খেদাও বলে তিনি তাদের বিদায় করতেন। অধ্যায় কুত্তার জাত। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান LJRD মন্ত্রী জিল্লুর রহমান এর স্ত্রী আইবি রহমান 1992 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জনৈক মহিলার নাম উল্লেখ করে বললেন, নেত্রী, ওর নামে অনেক স্ক্যান্ডাল আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা? এই তো কুত্তার জাতকে তো বেশ্যা দিয়ে নেতৃত্ব দেওয়া। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে
এই কথা শোনার পর আইবি রহমান থ হয়ে যান, আর একটি কথাও না বাড়িয়ে বিদায় নেন। জিল্লুর রহমান, জেনারেল সেক্রেটারি। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ হাফিজুর রহমান টুকন, শেখ মারুফ এবং আরও কয়েকজন গল্প করছেন। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে কাকে জেনারেল সেক্রেটারি করা যায় কথা উঠলে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, সাজেদা চৌধুরী মেয়ে মানুষ, তাকে জেনারেল সেক্রেটারি রাখা চলে না। তোমরা এমন একজন পুরুষের নাম বলো যে শুধু নামেই পুরুষ, কিন্তু কাজে কর্মে মেয়ে মানুষের চেয়েও লেবেন্ডিস। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে জেনারেল সেক্রেটারি বানানো যাবে না। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে দলের সেক্রেটারি করলে সে আব্দুর রাজ্জাকের মতো দল ভেঙে ফেলবে। একজন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে যে পুরুষ নামে পুরুষ, কাজে পুরুষ নয়। এমন একজন মেরুদণ্ডহীন পুরুষকে দলের সাধারণ সম্পাদক করতে হবে। তোমরা খুঁজে এমন একজনকে বের করো। শেখ হাফিজুর রহমান টুকন বলল, ফুফু, জিল্লুর রহমানকে বানালে কেমন হয়? সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বললেন, ইয়েস, তুমি তো ঠিকই বলেছ, ওই তো সব থেকে ফিটেস্ট। শেখ মারুফ বলল, না বাবু, জিল্লুর রহমানকে বানানো যাবে না। জিল্লুর রহমান আর তার বউ আইবি রহমান 15 আগস্টের পর খনি ফারুক ডালিমাদের দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাইয়েছিল। সুতরাং জিল্লুর রহমানকে তুমি জেনারেল সেক্রেটারি বানাতে পারো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, হ্যাঁ, একেই আমার দরকার, এই সব থেকে উপযুক্ত। জিল্লুর রহমানকে দলের জেনারেল সেক্রেটারি করলে ভেড়া বানিয়ে রাখা যাবে। এই ভেড়ার গলায় রশি না থাকলেও উঠানের বাইরে যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই কাউন্সিল করে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করলেন।